শীতকাল এসে গেছে এবং এই শীতকাল আসলে অফিস আদালতে যান, বাজারে যান, রাস্তাঘাটে যান, যেখানে যান সবার মুখে একটাই কথা, শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর দেখবেন কিছুক্ষণ পর পর বিজ্ঞপ্তি দিচ্ছে যে অমক অমক এলাকাতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এতদিন স্থায়ী হতে পারে। বিভিন্ন জায়গাতে এই শৈত্যপ্রবাহ কথাটা আমরা শুনি, আমরা নিজেরাও ব্যবহার করি। একটু শীত লাগলে আমরা বলি যে ইস, মনে হয় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কিন্তু আমরা আসলে জানি না এই শৈত্যপ্রবাহ জিনিসটা কি। আজকে আমরা এই শৈত্যপ্রবাহ জিনিসটা কি সেটা তো ডিসকাস করবই, এবং একই সাথে এই শৈত্যপ্রবাহটা বাংলাদেশের উপর দিয়ে কেন প্রবাহিত হয়, কি কারণে প্রবাহিত হয়, সে বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখন শৈত্যপ্রবাহ এই বিষয়টার যদি ডেফিনেশন বলি খুব সিম্পলিফাইড ওয়েতে, যদি আমাদের এই শীতকালে টেম্পারেচারটা হঠাৎ করে কোনো একটা অঞ্চলে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে এবং সেটা যদি ওই অঞ্চলে কমপক্ষে 3 দিন স্থায়ী থাকে, তখন আমরা বলি এটা হচ্ছে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ। তারপরে শৈত্যপ্রবাহ বলার ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে হবে এবং সেটা কমপক্ষে 3 দিন স্থায়ী থাকতে হবে। ধরেন আমার এখানে ঢাকাতে যদি এমন হয় যে আজকে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, আগামীকাল হঠাৎ করে দেখলেন টেম্পারেচার হয়ে গেছে 11 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা 3 দিন স্থায়ী হয় না, মাত্র একদিন স্থায়ী হয়েছে, তাহলে এটাকে কিন্তু আমরা শৈত্যপ্রবাহ বলতে পারবো না। এখন এই শৈত্যপ্রবাহ জিনিসটা আমরা একটু টেকনিক্যাল এসপেক্ট থেকে একটু ডিসকাস করি, এটা কেন হয় এবং আমাদের বাংলাদেশে শীতকালে মাঝে মাঝে এই শৈত্যপ্রবাহটা আমরা বিভিন্ন অঞ্চলের উপরে প্রবাহিত হতে দেখি। কেন দেখি একটু চলুন আমরা ব্যাকগ্রাউন্ড একটু ডিসকাস করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা এইখানে একটা জাস্ট গোলক দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর যদি আমরা খুব গুরুত্বপূর্ণ 3টা রেখার কথা বলি, একটা হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে পৃথিবীর ঠিক মাঝ বরাবর দিয়ে এই রেখাটা গেছে, এবং এইটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, বাংলায় যেটা বলি কর্কট ক্রান্তি রেখা। এইটা আমাদের উত্তর গোলার্ধে এই ইকুয়েটর থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 23.5 ডিগ্রি, এটা হচ্ছে নর্থে। আবার আরেকটা হচ্ছে এই যে দেখেন, এটাকে বলেছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, বাংলায় বলি মকর ক্রান্তি রেখা। এটা হচ্ছে যে পৃথিবীর মাঝখান দিয়ে যে ইকুয়েটর গেছে বা বিষুবরেখা গেছে, তার থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অবস্থিত, নিচের দিকে অবস্থিত। এখন সাধারণত যখন একদম মানে কোনো শীতকাল না গ্রীষ্মকাল না, একটা সুন্দর সময়, দুই পাশে এরকম দেখা যাচ্ছে যে দিন রাত্রি সমান, এরকম একটা সময় সাধারণত কি ঘটে, পৃথিবীটা এরকম সুন্দর একটা অ্যালাইনমেন্টে থাকে, এইভাবে থাকে, একদম সুন্দর একটা অ্যালাইনমেন্টে থাকে এরকম। তখন এই যে পৃথিবীটা এইরকম একটা অ্যালাইনমেন্টে থাকে, স্ট্রেইট, মানে এখন পারপেন্ডিকুলার যদি চিন্তা করেন তার সাথে একদম সুন্দর একটা প্যারালালি থাকে, সুন্দরভাবে থাকে। এখন এই যে পৃথিবীটা এইভাবে থাকে নরমালি, তখন কি হয় যে দুই পাশে দিন রাত্রি সমান হয়, খুব সুন্দর একটা ওয়েদার বিরাজ করে। কিন্তু শীতকালে আমাদের যেটা হয় যে এই পৃথিবীটা 3.5 ডিগ্রি একটা ইনক্লাইন্ড হয়ে যায়, এরকম ব্যাকওয়ার্ড, পিছনের দিকে ইনক্লাইন্ড হয়ে যায় এইভাবে করে। তখন সূর্যের আলোটা সরাসরি এই ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা যেটাকে আমরা বাংলা বলি এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, এই মকর ক্রান্তি রেখার উপরে সরাসরি বিকিরণ দেয়। তখন আপনি চিন্তা করেন আমাদের অবস্থান কিন্তু এই ট্রপিক অফ ক্যান্সার বা এই যে কর্কট ক্রান্তি রেখা তারও উত্তর দিকে অবস্থিত। তখন সূর্য যদি এখানে লম্বলম্বীভাবে বিকিরণ দেয়, সূর্য কিন্তু এই পাশে যে বিকিরণটা দিবে সেটা কিন্তু অনেক বায়ুমণ্ডল ভেদ করে গিয়ে এই জায়গাটাতে পৌঁছাতে হচ্ছে। তো বিশাল একটা বায়ুস্তর যখন ভেদ করে সূর্যকে এখানে আলোকে যেতে হচ্ছে, তখন তার ইন্টেন্সিটি বা তীব্রতা কমে যাবে, খুব স্বাভাবিক। পাশাপাশি এই অঞ্চলটাতে দিনের দৈর্ঘ্যটা ছোট হয়ে আসবে এবং রাতের দৈর্ঘ্যটা বড় হয়ে যায়। মানে সব মিলায় এই অঞ্চলে সূর্যের তীব্রতাটা তো একটা কম আছেই, আবার একই সাথে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে আমার দিনের দৈর্ঘ্য ছোট হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলে সানলাইটের এক্সপোজারটা অনেক কমে যায়। এতে করে স্বাভাবিকভাবে এই অঞ্চলের তাপমাত্রা দক্ষিণ গোলার্ধের থেকে অনেক কমে যাবে, এবং এই সময়টাকে আমরা বলি হচ্ছে যে শীতকাল। তাহলে আমরা যদি শীতকাল মানে কি, সূর্য এই ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দিবে এবং এই অঞ্চলে তির্যকভাবে কিরণ দেবে, এবং এই অঞ্চলে দিনগুলো ছোট হয়ে যাবে এবং রাতটা বড় হয়ে যাবে এবং সূর্যের আলোতে এক্সপোজারটা অনেক কমে যাবে, সূর্যের আলোর ইন্টেন্সিটিটা অনেক কমে যাবে। তখন আসলে এখানে শীতকাল। আচ্ছা, বুঝলাম শীতকাল। এখন এই শীতকালে আমার এই 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 যে যে আমি বলছি শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভটা কোথা থেকে আসছে, কেন আসছে? দেখেন, শীতকালে এই যে বিশাল স্থলভাগ,
স্থলভাগের আসলে তাপ ধারণ ক্ষমতা অনেক কম। এরা কি করে যে অল্প কিছু সারাদিনে যে সূর্যের আলো এখানে পায় অল্প সময়ের জন্য, সেটা ধরে রাখে এবং সন্ধ্যার পরপরই যখনই সূর্য আলোটা আর পায় না, সাথে সাথে তাপটাকে এখান থেকে ছেড়ে দেয়। তাপটাকে যখন এখান থেকে এই অঞ্চল থেকে ছেড়ে দেয়, সাথে সাথে এই অঞ্চলটা তখন শীতল হয়ে আসে। আর এই যে সমুদ্র অঞ্চল এদিকে যেটা অবস্থিত, এই সমুদ্র অঞ্চলে যেটা দেখা যায় যে তুলনামূলক তাপমাত্রা ওইখানকার থেকে একটু বেশি থাকে, এবং সমুদ্রের মানে এবং সমুদ্রের যে পানির হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বেশি। সন্ধ্যার পরেও সূর্যের আলো চলে গেলেও এখানে দেখা যায় কি যে ভালো তাপ ধারণ করে রাখছে, ফলে গড় তাপমাত্রাটা দেখা যায় এখানে বেশি থাকে। এখন গড় তাপমাত্রা যদি আপনার কোনো একটা স্পেশাল অঞ্চলে বা বিশেষ অঞ্চলে বেশি থাকে, তাহলে তাপমাত্রা বেশি থাকলে সেখানকার যে বায়ুস্তর বা বায়ুমণ্ডলের যে কণাগুলো একটা অপর থেকে দূরে সরে যায় এবং তারা ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়, এবং ওই জায়গাটাতে বায়ুস্তরের নির্দিষ্ট একটা আয়তনে বায়ুর ওজন কমে যায়, ঘনত্ব কমে যায়, অর্থাৎ বায়ুর চাপটা হ্রাস পায়। একইভাবে যদি আমরা একটু নর্থের দিকে চিন্তা করি, স্থলভাগে, এইখানে যেহেতু তাপমাত্রাটা তুলনামূলকভাবে কম, সো এইখানে যে বায়ু স্তরটা সেটা উপরের দিকে যায় না, বরং এই জায়গাটাতে বায়ুর চাপটা বৃদ্ধি পায়। এবং যদি বায়ুর চাপ বৃদ্ধি পায়, আমরা একদম ছোটবেলাতে দেখেন পড়েছি যে সেখানে সবসময় বায়ু প্রবাহটা কিভাবে হয়, উচ্চচাপীয় অঞ্চল বা উচ্চচাপীয় বলয় থেকে বায়ু প্রবাহটা সবসময় নিম্নচাপীয় বলয়ের দিকে বা যেখানে বায়ুর চাপটা কম থাকে সেই দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে বায়ুর নেচার। এই নেচার অনুযায়ী এই যে নর্দার্ন অঞ্চল থেকে বা এই যে এইসব স্থল অঞ্চল থেকে, উচ্চচাপীয় অঞ্চল থেকে বাতাস এইভাবে ধাবিত হবে। কোন দিকে ধাবিত হবে? এইভাবে দৌড় দিবে। দৌড় দিয়ে বাতাসটা এই সমুদ্রের দিকে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে। তার মানে বায়ু প্রবাহটা আমরা যদি একটু একটু এভাবে করে দেখি, এই অঞ্চল থেকে বায়ু প্রবাহটা এই দিকে, এই সমুদ্রের দিকে, মানে এখান থেকে এই সমুদ্রের দিকে যাওয়া শুরু করবে, মানে এই স্থল থেকে সমুদ্রের দিকে চলে যাওয়া শুরু করবে। ফেরেলের একটা সূত্র আছে, সে অনুযায়ী বায়ু প্রবাহটা সরাসরি নর্থ থেকে সাউথে এভাবে আসে না, একটু বেঁকে যায়। দ্যাটস আমি ড্রয়িংটা এভাবে করেছি। তো যখন এভাবে বেঁকে যায়, আপনারা মজার বিষয় দেখেন, এই নর্দার্ন অঞ্চল থেকে যে বাতাসগুলো আসে, এই বাতাসগুলো দেখেন কি থেকে আসছে। এই যে অঞ্চলটা দেখেন আমার হিমালয় অঞ্চল, এবং হিমালয় অঞ্চল সম্পর্কে আপনারা জানেন যে এখানকার টেম্পারেচারটা খুবই কম, সবসময় সারা বছর তুষারপাত হয়, খুব শীতল। তাহলে এই বাতাসটা যখন এই শীতল হিম অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে এপাশে আসছে, তখনই তার বায়ুর তাপমাত্রাটা ড্রাস্টিক্যালি বিশাল আকারে ফল করে। এবং যখনই বায়ুর তাপমাত্রাটা ব্যাপক আকারে ফল করে, তখন এই তাপমাত্রা দেখা যায় কখনো কখনো বিভিন্ন অঞ্চলে দেখা যায় কি 10 ডিগ্রি সেলসিয়াসের থেকেও এই অঞ্চলটাতে 10 ডিগ্রি সেলসিয়াসের থেকেও তাপমাত্রা কিছু কিছু জায়গাতে আরও কমে যায়। এবং যখন 10 ডিগ্রি সেলসিয়াসের থেকে কমে যায়, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতেও বিভিন্ন অঞ্চলে এই সমস্ত জায়গাতে যখন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কমে যায় এবং কোনো একটা জায়গাতে দেখা যাচ্ছে 3 দিন বা তার থেকে বেশি পারসিস্ট করে, তখন সেইটাকে আমরা বলছি কি শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ। এই ছিল মোটা দাগে টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ বোঝানোর চেষ্টা করলাম। তো শৈত্যপ্রবাহ আমরা বারবার মুখে মুখে বিভিন্ন জায়গায় বলতাম। আশা করি আজকের পর থেকে আপনারা শৈত্যপ্রবাহ জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা প্রপারলি বুঝতে পারবেন। আর হ্যাঁ, এই শৈত্যপ্রবাহ যখন হয়, টেম্পারেচারটা যখন খুব ফল করে, তখন কিন্তু আমাদের বিভিন্ন রোগ জীবাণু যেগুলো আমাদের কোল্ড কফ টপ তৈরি করে, এরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। সো এই সময়টাতে আমার মতো করে সবাই নিজেকে প্রোটেক্ট করবেন এবং খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।